নমস্কার। আমাদের সমবেত অনুধ্যানে আমরা মায়ের কথা আলোচনা করছি, পান করার চেষ্টা করছি মাতৃ স্মৃতিসুধা। সময় 1919 সাল। জয়রামবাটি তখন গণ্ডগ্রাম। সবে বর্ষা উত্তীর্ণ হয়েছে, পথঘাট ভালো নয়। এই বছরের জানুয়ারি মাসে মা শারদা কলকাতা থেকে জয়রামবাটি ফিরেছেন এবং তারপর বেশিরভাগ সময় তিনি থেকেছেন গোয়ালপাড়ায়, মাঝে মাঝে জয়রামবাটিতেও থেকেছেন। সে বছর অনেকগুলো ঘটনা ঘটেছে তার সামনে। প্রথমত রাধুর মস্তিষ্ক বিকৃতি, তার চিকিৎসার নানা ব্যবস্থা। দ্বিতীয়ত মায়ের ভাইঝি মাকুর শিশুপুত্র ন্যাড়ার মৃত্যু। তৃতীয়ত তার স্নেহধন্যা রাধুর পুত্র সন্তানের জন্মগ্রহণ। নানা আনন্দ দুঃখ নিয়ে মা মানিয়ে চলেছেন। মোটামুটিভাবে সে বছর জুলাই মাস থেকে তিনি জয়রামবাটিতে থাকতে শুরু করেছিলেন। তখন মামাদের সংসারের অবস্থা খুব সচ্ছল ছিল না। মাই ছিলেন তাদের সংসারের কর্ত্রী। যদিও 1916 সালের মে মাসে স্বামী শারদানন্দজির ব্যবস্থাপনায় মায়ের বসবাসের জন্য নতুন গৃহ নির্মিত হয়েছিল, তথাপি মা ভাইদের সংসারের ভালোমন্দ সমস্ত কিছুর সঙ্গে অবিচ্ছিন্ন থাকতেন। মা জয়রামবাটিতে তার নিজস্ব গৃহে বসবাস শুরু করেন ওই বছর থেকেই। ওই গৃহে বসবাসকালীন অন্যতম স্মরণীয় ঘটনার মধ্যে একটি হলো দুর্গাপুজো। স্বামী ঈশানানন্দের লেখনী এবং শ্রী শ্রী মায়ের এক প্রত্যক্ষদর্শী স্বামী শারদানন্দজির নিকট দীক্ষাপ্রাপ্ত মায়ের বিশেষ ভক্ত রাসবিহারী গোস্বামীর স্মৃতিকথাটি আমরা আলোচনা করছি। কিশোরী মহারাজের স্বামী পরমেশ্বরানন্দজির বর্ণনা থেকে জানা যায় যে জয়রামবাটিতে আগে কোনো দুর্গাপুজো হতো না। দুর্গাপুজো হতো জিপটে গ্রামে আর শিহর গ্রামে। সে বছর 1919 সালে মহালয়া এসে গেছে। মায়ের বড় ভাই প্রসন্ন মামা কলকাতায় দুর্গাপুজোয় পৌরোহিত্য করার জন্য কলকাতায় যাত্রা করলেন। তিনি সকালে শ্রী শ্রী মায়ের কাছে এসে বললেন, দিদি তুমিও দেশে এলে আর আমাকে কলকাতা যেতে হচ্ছে, ছেলেপিলেরা সব রইল, যা হয় ব্যবস্থা করো। কি আর বলবো, কালিরই এখন সুবিধে হলো, দেশের জমি জমা নিয়ে ছেলেপিলেদের সঙ্গে ঘরে থেকেই সংসার চালাচ্ছে, আমাকে এই বৃদ্ধ বয়সে বিদেশে পড়ে থাকতে হচ্ছে। অর্থাৎ কালী মামা জয়রামবাটিতেই থাকছেন আর প্রসন্ন মামাকে কলকাতায় আসতে হচ্ছে, সেই কথা তিনি বলছেন। বড় ভাইয়ের অনুযোগ শেষ হলে মায়ের মেজ ভাই কালীকুমার তার অভিযোগ মাকে জানালেন। মা তার ভাইদের সব রকম অভিযোগ শুনে হাসি মুখে তাদের সান্ত্বনা দিলেন এবং সাধ্যমতো তাদের আবদার পূরণ করলেন। তিনি মাঝে মাঝে অভিমান করে বলতেন, ভাইগুলো আমার রত্নই বটে, ওরা গলা কাটা তপস্যা করেছিল বলে আমি ওদের সংসারে পড়ে আছি। দেখতে দেখতে পুজোর শুভ দিন এসে উপস্থিত হলো। নিরাভরণভাবেই কাটল সপ্তমীর দিন। পরের দিন অষ্টমী। অষ্টমীর দিন একটি ভক্ত কিছু পদ্মফুল নিয়ে হাজির হলো মায়ের বাড়িতে। ঘরের বাইরে উঠোনেই ছিলেন বরদা মহারাজ। তিনি ভক্তের বিশেষ পরিচিত। ভক্ত আবেগ ভরে মহারাজকে দেখেই ফুল সমেত হাত তুলে প্রণাম জানালেন। মা ঘর থেকে সে চিত্র দেখেছিলেন। ভক্ত মায়ের কাছে পদ্মফুলগুলি নামিয়ে বিদায় নিলেন। ভক্ত চলে গেলে মা সেবকদের উদ্দেশ্যে জানালেন, ও ফুল দিয়ে মা সিংহবাহিনী বা ঠাকুরের পুজো হবে না, ওগুলো ফেলে দাও। অর্থাৎ ভগবানকে দেওয়ার আগে মানুষের উদ্দেশ্যে সেটি নিবেদিত হয়ে গেছে। মায়ের নির্দেশে সেবক ফুলগুলো ফেলে দিয়ে এলেন। শুভ অষ্টমীর দিন অযাচিতভাবে পদ্মফুল আসা সত্ত্বেও সেগুলোর সদ্ব্যবহার হলো না। সেবকগণ মনের কষ্টে অতিষ্ঠ হয়ে জিপটা থেকে পুনরায় পদ্মফুল তুলে আনলেন। শ্রী শ্রী মা সেই ফুলের কতকগুলি দিয়ে একটা থালাতে সিঁদুর, চন্দন, তুলসী, দূর্বা প্রভৃতি সাজিয়ে আরেকটি থালায় ফল মিষ্টি সাজিয়ে বরদা মহারাজ ও হরি মহারাজকে বললেন সিংহবাহিনীর কাছে পুজো দিয়ে আসতে। মায়ের নির্দেশ মতো দুই মহারাজ সিংহবাহিনীর কাছে পুজো দিতে গেলেন। পুজোর অষ্টমীর দিন সেবকদের বাসনা হলো জয়রামবাটিতে যখন কোনো স্বতন্ত্র দুর্গাপুজো
হয় না, তখন তারা শ্রী শ্রী মাকেই দেবী দুর্গা জ্ঞানে মহাসন্ধিক্ষণের পূজায় আবাহন করবেন। চিন্তা যেমন মনে এলো তাকে রূপায়ণও তৎপর হলেন সেবকবৃন্দ। সন্ধিক্ষণের পূজার প্রস্তুতি চালাতে লাগলেন তারা, কিন্তু শ্রী শ্রী মা তাকে তারা টের পেতে দেননি। কি হয়েছিল সেই পুজোয়, এটা আমরা আবার পরের পর্বে আলোচনা করব। নমস্কার।